হৃদিতা নিজের রুমে এসে প্রায় হাঁপিয়ে গেছে। বুক ওঠানামা করছে দ্রুত। নিঃশ্বাসের সাথে শরীরে জমে থাকা এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ছে। আহাদের হাতের ছোঁয়া যেন এখনও তার গায়ে লেগে গেছে। ত্বকের ভেতর কেমন যেন অদ্ভুত শিহরণ। নিজের ভেতরের এই অচেনা অনুভূতিকে সামলাতে না পেরে সে এক ঝটকায় দৌড়ে বারান্দার দিকে চলে গেল। বারান্দার লোহার গ্রিল কপাল ঠেকিয়ে নিচে তাকাতেই দেখল আহাদের গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো মিলেমিশে আদো অন্ধকার একটা আবহাওয়া তৈরি করেছে। গাড়ির হেডলাইটগুলো শান্ত হয়ে আছে। হৃদি তাকাতেই গাড়িটা ধীরে ধীরে গতি নিল। অতঃপর অন্ধকারের ভেতর তলিয়ে গেল। মনে হলো তাকে এক ঝলক দেখার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। হৃদির ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। এক অদ্ভুত প্রশান্তি ভর করল তার ভেতরে। ধীরে ধীরে ঘরে ফিরে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নরম গদি যেন তাকে আপন করে টেনে নিল। হাতটা সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে আহাদ রাজার পরিয়ে দেয়া সেই রংধনুর মতো ঝিলিক ছড়ানো ঝকঝকে ব্রেসলেটটা। আঙ্গুল বুলিয়ে দিয়ে সেই হাতটা আবার বুকে চেপে ধরে রাখে, যেন বুকের গভীরে জমে থাকা উত্তাল ঢেউগুলো শান্ত হয়ে এসেছে। এই তো কিছুক্ষণ আগেও সে ছটফট করছিল, অস্থির হচ্ছিল প্রতিটা মুহূর্তে। অথচ এখন মনে হচ্ছে বুকের ভেতরে এক অচেনা শান্তির সমুদ্র নেমে এসেছে। চোখ বন্ধ করতেই ঘুম তাকে টেনে নিয়ে গেল স্বপ্নের রাজ্যে। বাইরে দূরে কোথাও ফজরের আজান ভেসে এলো, কিন্তু হৃদি ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। আহিয়া সিঁড়ি বেয়ে একরকম দৌড়াতে দৌড়াতে নামছে। পায়ের শব্দ গমগম করছে মীর হাউজের ভেতরটা। আজকে কিভাবে দেরি হয়ে গেল বুঝতেই পারেনি। ডাইনিং টেবিলে এসে তাড়াহুড়ো করে একটা ব্রেড তুলে নিল, মুখে পুড়ে দিল সেটি। কাঠবিড়ালের মতো তার গালের ভেতর গোল হয়ে ফুলে উঠল। এক হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অন্য হাতে পানির বোতল নিয়ে বাইরে বেরিয়ে গেল সে। এমন সময় হঠাৎ করেই সামনে থেকে আসা আদনানের সাথে ধাক্কা খেল। আহিয়ার শরীর কাঁপতে কাঁপতে পেছনে হেলে গেল। তখনই আদনান তার দীর্ঘ দু হাতে তাকে সামলে নিল। আঁতকে উঠে চোখ তুলে তাকাতেই স্থির হয়ে গেল আহিয়া। আশ্চর্যের শ্বাসরুদ্ধ শব্দ বের হলো আহিয়ার ঠোঁট থেকে। আদনান ভাই। মুখে খাবার থাকায় কথা অস্পষ্ট শোনালো। গালের ভেতর এখনো ফুলে আছে। তার মুখ থেকে যেন এক অদ্ভুত সরলতা ঝরে পড়ছে। আদনান থমকে দাঁড়িয়ে রইল। তার কালো গভীর চোখে এক ধরনের অস্থিরতা খেলা করছে, যে অস্থিরতা সে লুকিয়ে রাখতে চেয়েছিল বহুদিন। আজ যেন আর সামলাতে পারল না। বুকের ভেতরে জমে থাকা অগ্নিঝড় যেন জ্বলে উঠল এক মুহূর্তে। কবে বুঝবি বল? আমি আর সামলাতে পারছি না আহি। কথাগুলো মুখ ফসকে বেরিয়ে গেল। এতদিন বুকের ভেতর লুকানো গোপনে রাখা স্বীকারোক্তি এক নিমিষে ভেসে উঠল তার ঠোঁটে। আহিয়া স্তব্ধ। কানের ভেতরে যেন গুঞ্জন করছে শব্দগুলো, কিন্তু এই কথার গভীরতা সে বুঝল কিনা কে জানে। সে নিজেকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিল আদনানের কাছ থেকে। জিভ দিয়ে ঠোঁট সামান্য ভিজিয়ে নিয়ে বলল, সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আদনান ভ্রু কুঁচকালো। তার চোখে রাগ, অভিমান আর অস্থিরতা সব মিলেমিশে তীব্র হয়ে উঠেছে। আহিয়া তার চোখের সেই গভীরতা না বোঝার ভান করে দ্রুত প্রশ্ন ছুড়ে দিল, আদনান ভাই, আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ফিরে এলেন যে? আদনান কিছুটা গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার ওয়ালেট ফেলে গেছি বলে সেটা নিতে এসেছি। ও। আহিয়া মাথা নেড়ে ছোট্ট গলায় বলল। অতঃপর আর কিছু না বলে ঘুরে চলে যেতে নেয়। সেই সময় পেছন থেকে আদনানের কণ্ঠ থামিয়ে দিল তাকে। আহি। আহিয়া পা থেমে গেল, মাথা ঘুরিয়ে উত্তর দিল। হুম। আদনানের চোখে তখন এক অদ্ভুত ঝড়। সে গম্ভীর গলায় বলল, গাড়ি থেকে বস, আমি ওয়ালেট নিয়ে আসছি। আহিয়া হ্যাঁ না কিছুই বলল না, শুধু নীরবতায় ভরিয়ে রাখলো চারপাশ। তার চোখে একরকম আতঙ্ক মিশ্রিত দ্বিধা খেলা করছে। আদনান দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি বাসছে তার। কয়েক মিনিটের মধ্যে ওয়ালেট নিয়ে ফিরে এলো, কিন্তু নেমেই দেখলো আহিয়া নেই। তার বুকের ভেতরে হাহাকার জেগে উঠল। মুখ শক্ত হয়ে গেল। দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিল।
ঠোঁট কেঁপে উঠল রাগে, গলা ভারী করে বলল, আমার সাথে গেলে কি আমি তোকে খেয়ে ফেলতাম আহি? একটু অপেক্ষা করতে পারলি না? তোরে তো তারা, ঠিক আছে, আমিও দেখি আর কত অপেক্ষা করতে পারিস আমাকে। চোখের দৃষ্টিতে ক্রোধ আর অপার অভিমান জমে উঠল। আর কোনো কথা না বলে আদনান গাড়িতে উঠে বসল। ইঞ্জিনের গর্জন ভেসে উঠল মীর হাউজের প্রাচীর কাঁপিয়ে। মুহূর্তের মধ্যেই তার সাদা গাড়িটা গেট পেরিয়ে উধাও হয়ে গেল। এদিকে সূর্যের আলো তখন অনেকটাই চড়ে গেছে, রোদের তাপও বেড়ে গেছে। এখন এপ্রিল মাস, তাই গরমও পড়েছে ভরপুর। তার ওপর হৃদির মাথার ওপর ফ্যানটাও চলছে না। হৃদির শরীর ঘেমে চিটচিটে হয়ে গেছে। ঘুমের ভেতরেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল। হঠাৎ করেই বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে অর্ধঘুমে চিৎকার করে উঠল। উফ, ফ্যান অফ করছে কে? বলেই 2 হাত দিয়ে চুল ঠিক করে উঠে বসে পড়ল। চোখ আধবোঝা, বিরক্তিতে গুমড়ে উঠেছে। কয়েক মুহূর্ত পর কোনো রকমে চোখ খুলে তাকালো দেয়াল ঘড়ির দিকে। সাথে সাথেই চোখ বড় হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন 9টা 20-এ দাঁড়িয়ে। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হায় আল্লাহ, আজ তো শেষ। চমকে উঠে বিছানা ছেড়ে দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। ধুমধাম শব্দ হলো রুম জুড়ে। আধ ঘন্টার মধ্যেই পুরোপুরি রেডি হয়ে গেল। গাঢ় নীল কুর্তি আর সাদা ওড়না গলায় জড়িয়ে নিল। চুল দ্রুত ক্লিপ দিয়ে আটকে নিয়েছে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে তাড়াহুড়ো করতে করতে ঈশানীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওকে আর একটু আগে ডাকবো না? কত দেরি হয়ে গেল, এখন প্রথম ক্লাসটা মিস করলাম। ঈশানী টেবিলে বসে সবজি কাটছিল। হৃদির দিকে না তাকিয়ে ঠোঁট উল্টে উত্তর দিল, কতবার ডাকছি তোরে, মরার মতো ঘুমাইছিলি। যেই আম্মুর টেকনিক খাইয়ে ফ্যান অফ করে দিলাম, তারপরই উঠছিস। কথাটা শুনে হৃদি থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ ছোট করে তাকিয়ে গম্ভীর মুখে বোনকে দেখল। গাল দুটো ফুলিয়ে রাগী ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল, কিন্তু কোনো উত্তর দিল না। এবার দরজাটা ঠাস করে বন্ধ করে বাসা থেকে বেরিয়ে গেল। বাইরে তখন তপ্ত রোদ ঝলমল করছে। কোলাহল মুখর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে শহরের ভিড়ে ঢুকে গেল হৃদিতা। ক্লাস শেষ হতেই 4 জন একসাথে হেঁটে এলো ক্যান্টিনের সামনে। আকাশে তখন রোদের ঝলকানি, তবে ক্যান্টিনের উঠোনে ছাতার নিচে রাখা গোল টেবিলগুলোয় বসার মতো পরিবেশ বেশ আরামদায়ক। হৃদি, আহিয়া, আনিকা আর নীলা অনেক দিন পর একসাথে হলো। যেন জমে থাকা গল্পের পাহাড় ভাঙ্গার জন্য 4 জনই প্রস্তুত। তারা ছাতার নিচে একটি টেবিলে বসতেই আনিকা শুরু করলো তার অঝোর বকবক। আনিকার মুখে যেন ব্রেক নেই। এর জন্য ক্লাসে 2বার বকাও খেয়েছে, তবুও সে চুপ হয়নি। হৃদিতা জানে আনিকা ছাড়া তাদের আড্ডা কখনো পূর্ণতা পায় না। তার মুখে যখন গল্প ঝরে, বাকিদের শুধু শোনারই দায়িত্ব থাকে। এদিকে কখন থেকে নীলা গাল ফুলিয়ে চুপচাপ বসে আছে, না হাসতেছে না কথা বলছে। আহিয়া খেয়াল করলো বিষয়টা, হালকা ঝুঁকে এসে এক টোকা দিল নীলার কপালে। কিরে, তোর সমস্যা কি? এমন ফুলিয়ে বসে আছিস কেন? নীলা ধীরে ধীরে চোখ তুলল। মুখে কোনো কথা নেই, কেবল মাথা নেড়ে জানালো কিছু হয়নি। হৃদি সেদিকে তাকিয়ে প্রশ্ন করল, তাহলে চুপ করে আছিস কেন? ভালো লাগছে না। সেটাই তো, কেন ভালো লাগছে না বলবি তো? নীলা নিঃশ্বাস ফেলে গম্ভীরভাবে বলল। এমনি। আনিকা হঠাৎ হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দে সব, এখন এটা বল, তামিমের খবর শুনছিস তোরা? একসাথে 3 জনই মাথা নাড়ল। না, কি খবর? আনিকা এবার আরও ঝুঁকে এলো টেবিলের মাঝখানে। তাদের 4 জনের মাথায় এক হয়ে গেল। চারপাশের ভিড়ের মধ্যে যেন তারা নিজেদের আলাদা জগৎ তৈরি করল। আনিকা চাপা কণ্ঠে বলল, শুনিস নাই, তামিমকে নাকি ভার্সিটি থেকে ট্রান্সফার করে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে। কথাটা শুনে হৃদির বুকটা হালকা কেঁপে উঠল। টেবিলে বসা ভঙ্গি বদলে সোজা হয়ে বসল। তামিমের বদলির পেছনে একটা অদৃশ্য হাত আছে, তা না হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বদলি এত সহজ না। আর সেই হাতটা সে ভালো করেই চেনে, আহাদ রাজা। মুহূর্তে হৃদির মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। মন খারাপ হলো তার, তবে একই সাথে তামিমের ওপর রাগও হলো। সে তো তামিমকে শুধু বন্ধু ভেবেছিল, অথচ বন্ধুত্বের আড়ালে তামিমের এমন ভিন্ন নজর ছিল যা সে কল্পনাও করেনি।
ভাবনার জগতে ডুবে থাকা হৃদিকে দেখে আহিয়া কৌতূহল নিয়ে বলল। কি রে, কি এত ভাবছিস? হৃদি ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে বলল। শেক্সপিয়ার ঠিকই বলেছেন, একজন ছেলে কখনোই একজন মেয়ের বন্ধু হতে পারে না। আমি তামিমকে বন্ধু ভাবলেও তার চোখে আমি ছিলাম অন্য কিছু, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আহিয়া মুখ টিপে হেসে বলল। এটাই স্বাভাবিক। আমার খাটাস ভাই যদি তোর প্রেমে পড়তে পারে তাহলে তামিম কি জিনিস? কথাটা শুনে হৃদির গাল হালকা লাল হয়ে উঠল। লজ্জায় মাথা নামিয়ে ফেলল সে। আনিকা আর আহিয়া একসাথে হো হো করে হেসে উঠল। তাদের হাসির শব্দে ক্যান্টিনের ভিড়ের কয়েকজন ঘুরে তাকালো অবাক হয়ে। ঠিক তখনই আনিকার চোখে পড়ল হৃদির হাতে ঝলমল করা ব্রেসলেটটা। হাত বাড়িয়ে সেটা ধরে বলল। ওয়াও, সুন্দর তো। কোথায় পেলি এটা? হৃদির ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটল। খুব শান্ত গলায় উত্তর দিল। গিফট পেয়েছি। আনিকা ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু আর কোনো প্রশ্ন করল না। হয়তো বুঝতে পেরেছে বিষয়টা। তাদের আড্ডা চলল আরও কিছুক্ষণ। অবশেষে যখন আড্ডা শেষের পথে, তখন পরিকল্পনা হলো একসাথে একটু শপিং করবে। আহিয়ার প্রস্তাবে বাকিরাও রাজি হলো। হৃদি জানালো সে ফোন কিনবে। হাসি আর কোলাহলের মাঝে চারজনই উঠে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। তবে শাহবাগের কাছাকাছি আসতেই পরিস্থিতি বদলে গেল। শহরের রং বদলে গিয়ে এক গভীর অচেনা হট্টগোল ধারণ করলো সবকিছু। চৌরাস্তার নির্বাচনী প্রচারের ঢেউয়ে মিছিল সমাবেশ চলছে। সব কিছু মিলেমিশে এক বিশ্রী কোলাহল তৈরি করেছে। ঠিক তখনই হঠাৎ করে বিরোধী দলের কিছু গুপ্তচর ভিড়ে ঢুকে পড়ল, আর তারপরেই শুরু হলো গোলাগুলি। হৃদি আর তার বান্ধবীরা গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভার সামনে যেতে সাহস পাচ্ছে না, পিছনে বা সামনে কোথাও নিরাপদ নেই। চারপাশের লোকজন চিৎকার করে ছোটাছুটি করতে শুরু করে। আক্রোশ আর ভয় সব মিলিয়ে শাহবাগ চত্বরে এক অদ্ভুত অরাজকতা, যেন পুরো শহর কাঁপছে। উঁচু মঞ্চ থেকে অহরহ বক্তৃতা চালিয়ে যাচ্ছিল আহাদ রাজা। সেই কণ্ঠে লাহন চেষ্টা, সবাইকে শান্ত রাখার আহ্বান জানাচ্ছে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই পাশেই রহস্যময়ভাবে দাঁড়িয়েছিল শাহিন, নাদিম, শাহন আর আহাদের ঘনিষ্ঠ নিরাপত্তা লল। আহাদের কানে হঠাৎ শাহিন ফিসফিস করে বলল। ভাই, আপনার বোন আহিয়া আর উনিরা এখানে কি করছে? আহাদ ঝট করে ঘুরে তাকালো, চক্ষুজোড়া আতঙ্কে বড় হয়ে গেল। শাহিন চোখের ইশারায় হৃদির দিকে মুখসর করে দেখালো। চারজন গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, ছোটাছুটির মোকাবেলায় একে অপরে ধরে রেখেছে। মাঝে মাঝে ভিড়ের ধাক্কায় একে অপরের কাছ থেকে সরে যাচ্ছিল। হঠাৎ একজনের ধাক্কায় আহিয়া রাস্তায় পড়ে যায়। হাতের কবজিতে লেগে কিছুটা কেটেও গেছে। ফেনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। আনিকা আর হৃদি তৎক্ষণাৎ ছুটে গিয়ে তাকে ধরে তুলল। আহাদের ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে অন্ধকার আর ক্রোধ। সেও শাহিন ও নাদিমকে কঠোর কণ্ঠে আদেশ দিল। ওরা এখানে কি করছে? যত দ্রুত সম্ভব ওদের এই ভিড় থেকে বের করে আনুন, কুইক। আহাদের জবাবের ভেতরের কণ্ঠে দাঁড়ালো ভয় আর দায়বদ্ধতার টান। শাহিন গলা গম্ভীর করে বলল। কিন্তু ভাই, আপনার কাছে থাকাটাও তো জরুরি। আপনাকে একা ফেলে আমরা কি করে যাব? আহাদ তীক্ষ্ণ চোখে তাকালো, গলার স্বর রুক্ষ করে বলল। শাহিন, আমি নিজেকে এবং নিজের জনগণ হেফাজত করতে পারবো। তুই যদি আমার পরিবারকে হেফাজত কর, আমার জন্য এতটুকু করতে পারবি না? শাহিনের চোখে অদম্য প্রবল ভক্তি। সাহস ভরে সে উত্তর দিল। আপনার জন্য আমাদের জান কোরবান ভাই। আমরা আমাদের জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করব। এই কথা বলেই শাহিন, নাদিম ও শাওন একসঙ্গে ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে। কিন্তু পরিস্থিতি মুহূর্তেই হিংস্র রূপ নেয়। গাড়ি ভাঙচুর, কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। সবাই একে অপরকে সামলে থাকার চেষ্টায় ব্যস্ত, কিন্তু অন্ধকার ও ধোঁয়ার কারণে কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। লোকের চিৎকার আর ফ্লাশ সব মিলিয়ে অশান্ত এক কোলাহল। হৃদি ও তার বান্ধবীরা হাত ধরে রাখার চেষ্টা করেছিল, যেন ভিড়ের ভেতর তারা ছিন্ন না হয়। কিন্তু হঠাৎ এক ধাক্কায় হৃদির হাত ছুটে যায়। ভিড়ের ঢেউয়ের সঙ্গে আলাদা হয়ে খানিকটা দূরে সরে যায়। আনিকা, আহিয়া ও নীলা একে অপরের দিকে তাকায়। হাত পা কাঁপছে তাদের। হৃদিকে খুঁজতে লাগলো। ভয়ে তাদের সব পরিকল্পনা ছিন্ন হয়। কি করবে তারা কিছুই বুঝতে পারছে না।
তারা ভাবতেই পারেনি এখানে এসে এমন বিপদের সম্মুখীন হতে হবে। হঠাৎ করে কেউ একজন পাথর ছুঁড়ে মারে তাদের দিকে। শাহিন ঝট করে এসে আনিকাকে নিজের পিঠে ঢেকে আচ্ছাদন করে নেয়। আনিকা চিৎকার করে মুখ চেপে ধরে শাহিনের বুকে, আর সেই পাথর এসে আঘাত করে শাহিনের পিঠে। শাহিন ব্যথায় মুখ কুঁচকে নেয়, তবুও তাদের আড়াল করে রাখে নিজের শরীর দ্বারা। আনিকার বুক কেঁপে উঠল, ভয়ের সাথে অপরাধবোধও মিশে গেল, যেন সে তার অপরিণত সিদ্ধান্তের জন্য দায়ী। শাহিন বহু কষ্টে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি ঠিক বলেছেন। আনিকা কেবল মাথা নেড়ে উত্তর দিল। কিছু বলার মতো পরিস্থিতি ছিল না তখন। শেষমেশ শাহিন আঙ্কুশহীন কষ্ট করে তাদের নিরাপদ পথে বের করে গাড়িতে তুলে দিল। যদিও তারা রিদিকে রেখে যেতে চাইছিল না, শাহিন বহু কষ্টে বুঝিয়ে শুনিয়ে তবেই পাঠিয়েছে। এরপর রিদির খোঁজে তারা সর্বত্র ছুটে বেড়ায়, কিন্তু কোথাও রিদির চিহ্ন পেল না। সর্বশেষে ব্যর্থ হয়ে আহাদের কাছে ফিরে এসে মাথা নিচু করে দাঁড়ালো অপরাধীর মতো। আহাদ তাদের ওপর চোখ রেখে বুঝে নিল কিছু একটা ঘটেছে। তার কণ্ঠে চরম রাগ। সে ঝট করে আগুন ঝরা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ওরা কোথায়? ওদের খুঁজে পেয়েছিস? শাহিন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলল, ভাই, সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু কি শাহিন? মিস রিদিতাকে খুঁজে পাইনি। আমার মনে হয় উনি বাসায়। কথা শেষ করার আগেই সপাটে এক থাপ্পড় এসে পড়ল শাহিনের গালে। থাপ্পড়টি এত জোরে ছিল যে শাহিন একদিকে ছিটকে গেল। গালে হাত রেখে সে ক্ষুদ্রতরভাবে দাঁড়িয়ে রইল, চোখে লজ্জা ও বেদনার মিলিজুলি। নাদিম ও শাওন স্তব্ধভাবে ওর পাশে দাঁড়িয়ে রইল। আহাদের কণ্ঠ সিংহের মতো গর্জে ওঠে, তোদের এখনো মনে হয় সামান্য একটা কাজ ঠিকঠাক করতে পারিস না তোরা? কর্তব্য কোথাকার! আহাদ নিজের চুলগুলো টেনে ধরে দুই হাত দিয়ে চারদিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত পিষে বলল, শাহিন, আমার প্রেয়সীর যদি কিছু হয় তাহলে আমি তোকে সহ গোটা পৃথিবী চালিয়ে দেব। অপার্থিব সেই হুঁশিয়ারি যেন মুহূর্তেই চারপাশ থমকে দিল। ধোয়ার ফাঁক ফোকরকেও যেন শব্দগুলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। আহাদ রাজা নিজের পাঞ্জাবির হাতায় গুটিয়ে নেয়, শরীর ঘামছে দরদর করে, যেন চারদিকের উত্তেজনা ও গরম বাতাস তার শিরায় শিরায় প্রতিবাহিত হচ্ছে। কি করবে? কোথায় খুঁজবে তার প্রেয়সীকে? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। একজন ভবিষ্যৎ মন্ত্রী হিসেবে জনগণের দায়িত্ব তার কাঁধে, কিন্তু একই সাথে হৃদয়ের গহীনে এক ভয়ানক শূন্যতা চেপে বসেছে। তার প্রেয়সী কোথায়? সে কি ঠিক আছে? এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিল আহাদ। বুকের ভেতর ভারী ঢাকের মতো বাসছে হৃদস্পন্দন। হঠাৎ করেই কানে এলো এক কাঁপা কাঁপা কণ্ঠস্বর, যেন মৃত্যুর অন্ধকারে আলো জ্বলে উঠল। এই যে শুনছেন? আহাদের বুক ধক করে উঠল। তড়াক করে চোখ মেলে তাকাতেই দেখলো সামনেই দাঁড়িয়ে আছে রিদিতা। তার চোখ মেলান, তবুও শরীর সুস্থ সবল মনে হচ্ছে। শাহিন, নাদিম, শাওনও ঘুরে তাকালো। তারা যেন প্রাণ ফিরে পেল এক মুহূর্তেই। আহাদ এক সেকেন্ডও দেরি না করে এক লাফে নিচে নেমে এলো। হৃদির সামনে এসে দাঁড়িয়ে বুক ভরে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস নিল। তার খুব করে ইচ্ছে করছিল হৃদিকে একটু বক্ষপিঞ্জরে জড়িয়ে নিতে, কিন্তু সেটা সম্ভব না। তার মুখোমুখি দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে সরল গলায় জিজ্ঞেস করল, মিস জানো, কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো তো? হ্যাঁ? হৃদি তার চোখ ছলছল করছে। মনে হলো যে কোনো সময়ে অশ্রু গড়িয়ে পড়বে। ঠোঁট ফুলিয়ে গলা কাঁপিয়ে সে বলল, আমি ঠিক আছি, কিন্তু আহিয়া আর আনিকা, নীলাদের খুঁজে পাচ্ছি না। আহাদের বুকটা কেমন করে উঠল। নরম স্বরে সান্ত্বনা দিল, এই রিল্যাক্স, আইয়ারা ঠিক আছে, ওদের আমি আগে বাসায় পাঠিয়ে দিয়েছি। কথাটা শুনে হৃদি কিছুটা নিশ্চুপ হলো। তার অস্থিরতা যেন খানিকটা থেমে গেছে। সে লুকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল, তবে আহাদের চোখ সেটা এড়িয়ে গেল না। আহাদ সেদিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল, এখানে কেন এসছো তোমরা? এখন পরিস্থিতি খুব খারাপ, বাইরে আসার কি দরকার ছিল? হৃদির কণ্ঠে অভিমান ও অসহায়তা মিশে গেল। আমরা কি জানতাম যে এমন কিছু ঘটবে? আহাদ আর কিছু বলতে পারল না, শুধু সেই করুণ মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। চারদিকে একবার চোখ বুলালো সে। পরিস্থিতি কিছুটা শান্ত, তার লোকেরা নিয়ন্ত্রণে এনেছে।
আহাদ আরেক কদম এগিয়ে এসে হৃদির সামনে দাঁড়ালো। মুখ খুলে কিছু একটা বলবে ঠিক তখনই হঠাৎ করে হৃদি আতঙ্কিত চিৎকার করে উঠল। সরে যান। এক ধাক্কায় আহাদকে সরিয়ে দিল পাশে। আহাদ কিছু বোঝা ওঠার আগেই সামনে থেকে ছুটে আসা একটা বুলেট শোঁ শোঁ করে এসে হৃদির গা ঘেঁষে গেল। সঙ্গে সঙ্গে ধপ করে লুটিয়ে পড়ল হৃদিতা। আহাদের দুনিয়া থমকে গেল। পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে। কয়েক মুহূর্ত সে শুধু স্থির হয়ে তাকিয়ে রইল সেই নিস্তেজ মুখটার দিকে। এমন শক্তপোক্ত মানুষটারও হাঁটু কাঁপছে, বুক দুলছে। মুহূর্তেই শরীর থেকে সব শক্তি যেন হারিয়ে গেল। কাপা হাঁটু নিয়ে ধীরে ধীরে বসে পড়ল প্রেয়সীর মাথার কাছে। শাহিন আর গাডরা দ্রুত ঘিরে ফেরল চারপাশ। আহাদ কাপা কাপা হাতে হৃদির মাথা তুলে নিল নিজের উরুর ওপর। নিঃশ্বাস ভেঙে আসছে তার। এলোমেলো চুলগুলো সরিয়ে ভঙ্গুর কণ্ঠে ডাকল, হৃদি জানো, চোখ খোলো, একবার তাকাও আমার দিকে। এই তাকাও বলছে। আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে তার। সে আবারও ডাকল, এই আল্লাহর বান্দি, এই তাকাতে বলেছি তো আমি, তাকাও না আমার দিকে। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না হৃদি। কোনো সাড়া নেই। আহাদের চোখে আগুন ঝরছে, কণ্ঠে জমে থাকার রাগ চিৎকার হয়ে বের হয়ে এলো। জানো, তাকে বলছে এবার কিন্তু থাপড়া চেহারা নকশা পাল্টে দিব। আমার ধৈর্যের পরীক্ষা নিস না, তাকা আমার দিকে। আচ্ছা কিছু বলবো না, প্লিজ তাকাও না একবার। তখন শাহিন এসে আহাদের কাঁধে হাত রাখল, নরম গলায় বলল, ভাই উনি ঠিক আছেন, জাস্ট অজ্ঞান হয়ে গেছে। এটা রাবার বুলেট ছিল। উনি গা ঘেঁষে গেছে কিন্তু লাগে নাই। উনি আতঙ্কে জ্ঞান হারিয়েছে, চিন্তার কিচ্ছু নেই। আহাদের বুকের ভার কিছুটা নামল, তবুও চোখে লেলিহান আগুন জ্বলছে। সে শব্দ করে হৃদিকে কোলে তুলে নিল। দাঁতে দাঁত চেপে শাহিনের দিকে তাকিয়ে কাঠিন্য ভরা কণ্ঠে নির্দেশ দিল, শাহিন তোর এদিকটা সামলা, চাচু কিছুক্ষণের মধ্যে আসবে। আমি ওখানে হাসপাতাল যাচ্ছি। ও সুস্থ হলে আমি আবার ফিরবো, ততক্ষণ পর্যন্ত সব তোর হাতে। ঠিক আছে ভাই। শাহিন সম্মান জানিয়ে মাথা নত করল। গার্ডরা দ্রুত আহাতকে ঘিরে রক্ষা বলয় তৈরি করল। গুলির শব্দ, ধোঁয়ার গন্ধ পেছনে ফেলে তারা দ্রুত হাসপাতালের দিকে ছুটে যায়। হাসপাতালে পৌঁছাতেই হুলস্থুল পড়ে গেল। ডাক্তার, নার্স, স্টাফ সবাই ছুটোছুটি করছে। সব শেষে প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল হৃদির, কিন্তু ভয় এখনও কাটেনি। নিচের দিকে তাকিয়ে সেই কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহাদ চুপচাপ সামনের সোফায় বসে চিবুকে হাত রেখে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে, না আর কোনো রিস্ক নেওয়া যাবে না। নির্বাসন শেষ না হওয়া পর্যন্ত হৃদিকে দূরে রাখতে হবে, তা না হলে শত্রুরা এবার সরাসরি তাকে টার্গেট করবে আর তার পজিশন ছিনিয়ে নিবে খুব সহজেই। এসব ভাবনার মাঝে একজন নার্স এসে হাতে একটি প্রেসক্রিপশন ধরিয়ে গেল। আহাদ কাগজটা টেবিলে রেখে ধীরে হৃদির সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। হৃদি চমকে তাকালো। নিজের সামনে আহাদ রাজাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বুকের ভেতর কেমন যেন নড়ে চড়ে উঠল। কান্না থেমে গেল তার। আহাদ তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এখনো ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। হৃদি প্যাস প্যাস করে নাক টেনে বলল, আমি তো ভেবেছিলাম ওরা আপনাকে গুলি করেছে। কি দরকার জীবনের এত ঝুঁকি নিয়ে এই রাজনীতির খেলায় নামার? আহাদ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে ঝলসে উঠল প্রশ্রয়। সে স্পষ্ট বুঝতে পারল তার প্রেয়সী তাকে হারানোর ভয় করছে, অথচ সে খুশি হতে পারল না, কারণ সে জানে তার জীবনের প্রতিটা মুহূর্ত এখন ঝুঁকির। মৃত্যু হাতছানি দিচ্ছে, অথচ তাদের প্রেমের অধ্যায় এখনো শুরুই হয়নি। একটা ভারী নিঃশ্বাস ফেলে পকেটে থেকে একটা সাদা রুমাল বের করে হৃদির হাতে দিল। হৃদি বিন্দু মাত্র দ্বিধা না করে নাক চেপে হ্যাঁত হ্যাঁত করে পরিষ্কার করল। আহাদ মুখ কুঁচকে তাকালো তার দিকে। হৃদি হাস্যকর ভঙ্গিতে আবার রুমালটা এগিয়ে দিল আহাদের দিকে। আহাদ এক আঙ্গুল দিয়ে ঠেলে হৃদির হাতটা সরিয়ে হালকা কৃত্রিম হাসি দিয়ে বলল, এটা তোমার কাছে রাখো, তোমার প্রয়োজন আছে এটার। হৃদি আবার রুমালটা নাকে চেপে শব্দ করল। হৃদির এমন কাণ্ডে আহাদ মুখে হাত রেখে ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে এই মিষ্টি মুহূর্তটা আদনানের চোখে স্পষ্ট ধরা দিল। সে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে যাচ্ছিল, কিন্তু কেবিনের
খোলা দরজা দিয়ে ভেতরের দৃশ্য অবচেতনভাবে চোখে পড়ল তার। ভেতরে ভেতরে বুঝলো হৃদি আর আহাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। একটু থেমে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো সবকিছু। তারপর ঠোঁটে বাঁকা হাসি টেনে ফোন বের করে কল করলো। ওপাশে আফরোজা শেখের কণ্ঠ ভেসে আসতেই আদনান ঠান্ডা অথচ দীর্ঘস্বরে বলল, ছোট আম্মা, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করতে পারেন। কথাটা আহাদ আর হৃদির দিকে তাকিয়ে বলল। অতঃপর ফোন কেটে ঠোঁটে রহস্যময় হাসি ঝুলিয়ে দ্রুত সরে গেল সেখান থেকে। ফোনের অপর প্রান্তে আফরোজা শেখ একটা হাসি দিলেন, যেটা ছিল তার বিজয়ের হাসি। আহাদ রাজার কালো গাড়ি এসে থামল মিরপুর 11-তে হৃদির বাসার সামনে। বাইরের আকাশটা যেন ক্লান্ত। বিকালের শেষ আলোটা ধরলে পড়েছে শহরের ধূসর গায়ে। গাড়ির ভিতর তখন এক ধরনের নীরবতা, শুধু শ্বাস নেওয়ার শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। হৃদি পাশে বসে জানালার বাইরে তাকানোর ভান করল, আর চোখে দেখছিল আহাদকে। আর আহাদ সরাসরি তার দিকেই তাকিয়ে আছে এক অদ্ভুত দৃষ্টিতে, যেন হাজার কথা জমে আছে সেই চোখে, অথচ মুখে কিছু বলার ক্ষমতা নেই। হৃদির কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ, কনুইতেও সাদা ব্যান্ডেজ মোড়ানো। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাওয়াতে কপাল কনুই সহ আরও কয়েক জায়গায় আঘাত পেয়েছে। আর আহাদ সেই ক্ষতগুলোর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন প্রতিটা কাটা দাগ তার বুকে খোঁচা মারছে। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। তার চোখে কেবল অনুশোচনা, অপরাধবোধ আর ভয়। আজ যদি ওটা রাবার বুলেট না হয়ে ধাতব বুলেট হতো, তাহলে হয়তো সে তার প্রেয়সীকে না আর ভাবতে পারছে না। সে মাথা নাড়ে দু আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল। হৃদি সেটা লক্ষ্য করে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কি হয়েছে আপনার? মুখটা এরকম লাগছে কেন? কি ভাবছেন? আহাদ চোখ তুলে তাকায় সরাসরি হৃদির চোখে। হৃদির কালো চোখের গভীরে এক টুকরো আলো ঝিকমিক করছিল, আর আহাদের চোখে ছিল তীব্র যন্ত্রণা, অজানা এক কষ্টের ছায়া। দুজনের দৃষ্টি মিলল এক অদ্ভুতভাবে, এক অজানা ভয়ের মধ্যে। মুহূর্তটা স্থির হয়ে গেল। গাড়ির এসির ঠান্ডা বাতাসও যেন থেমে গেল তাদের নিঃশব্দতার সামনে। কিছুক্ষণ পর আহাদ বহু কষ্টে ভঙ্গুর কণ্ঠে বলল, আজকে যদি তোমার সাথে আমার এটাই শেষ দেখা হয়। এক মুহূর্তে হৃদির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার বুকটা যেন ধপ করে নেমে গেল নিচে। সরু ঠোঁটজোড়া কেঁপে উঠল। মানে শেষ দেখা মানে? আপনি কি কোথাও যাচ্ছেন? আহাদ ঠোঁট চেপে সামান্য মাথা নেড়ে বলল, হুম। তাহলে? যদি আমি রাজনীতি ধামাচাপায় প্রাণ হারাই, তাহলে কি তুমি? কথা সম্পূর্ণ করতে পারল না আহাদ। গলা আটকে আসলো তার। হৃদি ঠোঁট ফুলিয়ে নিল, চোখ জোড়া ছলছল করছে। যে কোনো মুহূর্তে অশ্রু গড়িয়ে পড়বে এমন একটা অবস্থা। তবু কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন আপনি এসব? হঠাৎ করে এমন কথা কেন বলছেন? আহাদ গলা পরিষ্কার করতে চাইল, কিন্তু গলাটা কেমন যেন বাষ্পে ঢেকে গেল। শেষ পর্যন্ত চোখ নামিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, কিছু না, তুমি আসতে পারো, আমার সময় নেই। এমনিতেই আজকে তোমার পেছনে অনেক সময় নষ্ট হয়েছে। আহাদের কথাগুলো যেন ছুরির মতো গেঁথে গেল হৃদির বুকে। দৃষ্টি স্থির রেখে ঠোঁট চেপে ধরে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার সময় নষ্ট হয়েছে? হ্যাঁ। নির্দ্বিধায় উত্তর দিল আহাদ। হৃদি ঠোঁট কামড়ে নিজের আবেগ সামলে বলল, ঠিক আছে, আমি আসছি। আর আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। এই বলে দরজা খুলে নামতে যাচ্ছিল, কিন্তু গাড়ি থেকে নামার আগেই আহাদ তার কবজি ধরে ফেলল। হৃদির বুক ধুকপুক করে উঠল, চোখে একটুখানি আশার আলো। সে ভেবেছিল হয়তো এখন আহাদ কিছু বলবে, কিছু ব্যাখ্যা দেবে, হয়তো থামাবে তাকে। কিন্তু না, তাকে নিরাশ করে দিয়ে আহাদ শুধু তার ব্যাগটা হাতে ধরিয়ে দিল। একবার মুখ তুলে তাকালো না তার দিকে। হৃদির বুক কাঁপছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি কেউ তার ভেতরটা খুলে দেখে, তবে দেখবে সেখানে ভাঙ্গা কাচের মতো ছড়িয়ে আছে হৃদয়। হৃদি ঠোঁট চেপে বুকের ভেতর কাপড় নিয়ে গাড়ি থেকে নেমে গেল, দৌড়ে ঢুকে গেল বাসার ভিতর। আহাদ স্থির হয়ে বসে রইল গাড়ির সিটে। হৃদির অবয়ব মিলিয়ে যেতে দেখল। এক মুহূর্ত, দুই মুহূর্ত, অতঃপর যেন পুরো পৃথিবীটাই নিঃশব্দ হয়ে গেল।
তার চোখে ঝাপসা আলো, বুকের ভেতর কেমন এক অদ্ভুত শূন্যতা। একটা ভারী নিঃশ্বাস জমে উঠল। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে একটু সময় দাও, মাত্র আর কয়েকটা দিন, জাস্ট নির্বাচনটা শেষ হওয়া অবধি। তারপর আমি সব ঠিক করে দেবো, জানো, সব। শুধু একটু সময়ের প্রয়োজন আমার। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। বাক্যগুলো উচ্চারণ করতে গিয়ে আহাদের বুকটা যেন ভেতর থেকে চিৎকার করে উঠছিল। প্রতিটি শব্দ কেটে কেটে আসছিল ভেতর থেকে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। কালো গাড়িটা ধীরে ধীরে শহরের যানজটের ভিতর মিলিয়ে গেল, যেন এক অপূর্ণ ভালোবাসার ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে ঢাকার আকাশে। এদিকে হৃদি ওপরে আসতেই এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনেই ঈশানী দাঁড়িয়ে আছে, দরজার আগে ভাগে খুলে রেখেছে, যেন জানতো হৃদি এখনই ফিরবে। হৃদির পদক্ষেপ ধীর হয়ে এলো। হালকা বাতাসে তার চুলের গোছা এলোমেলো হয়ে মুখে এসে পড়ল। ঈশানী কঠিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল বোনের দিকে। অতঃপর ঠান্ডা অথচ তির্যক গলায় বলল, একটা দিনও কি তুই শান্তিতে থাকতে দিবি না? প্রতিদিনই একটা না একটা কাণ্ড ঘটাবি তুই। হৃদির ভেতরটা মুহূর্তেই জ্বলে উঠল। এমনিতেই মেজাজ খারাপ, তার ওপর বোনের এই কটাক্ষ যেন কাটার মতো বিঁধল। সে খানিকটা বিরক্ত স্বরে বলল, কি করেছি আমি? আমাকে নিয়ে যদি তোমাদের এত সমস্যা থাকে তাহলে বলো, আমি চলে যাচ্ছি। এই বলে ঈশানী পাশ কাটিয়ে ঘরে ঢুকল। জুতা খুলে পা ফেলে ধপধপ করে রুমের দিকে যাচ্ছিল, তখনই পিছন থেকে ঈশানীর কণ্ঠস্বর ছুরির মতো কেটে গেল বাতাসের মধ্য দিয়ে। কার কাছে যাবি? ওই আহাত রাজার কাছে? হৃদির পা থেমে গেল। শরীরের এক মুহূর্তে ঠান্ডা স্রোত বইয়ে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো বোনের দিকে। ঈশানী তখনও দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হৃদির গলায় কাঁপুনি। মানে? ঈশানী এবার ঠোঁট বাঁকিয়ে হাসল। বুঝতে পারছিস না? বুঝিয়ে বলতে হবে? অবশ্য তোকে তো বুঝিয়েও লাভ নেই। আমি আগেই বলেছিলাম ওই আহাত রাজার থেকে দূরে থাকতে, কিন্তু কে শোনে কার কথা? এখন তো তোদের নিয়ে ব্রেকিং নিউজও চলছে। হৃদির ভ্রু কুঁচকে গেল। মাথার ভেতর ঘুরছে হাজারো প্রশ্ন। ঈশানী কোন নিউজের কথা বলছে? তখনই ঈশানী রিমোট তুলে টিভি অন করলো। স্ক্রিনে তখন নিউজ চলছে। হেডলাইনে ছিল, নিজের জীবন ঝুঁকিতে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বাঁচালো এক তরুণী। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হৃদি রাস্তায় পড়ে আছে, মাথাটা আহাদের উরুর ওপর। হৃদির চোখ বড় হয়ে গেল। ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গেলে তাকালো বোনের দিকে। ঈশানী এবার ক্ষোভে ফেটে পড়ল। কি এসব? এখন চুপ করে আছিস কেন? আমি তোকে আগেই সন্দেহ করেছিলাম হৃদি, কিন্তু তুই যে আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকাবি সেটা ভাবিনি। কি লুকিয়েছি আমি? দ্রুত চোখ সরিয়ে নিল হৃদিতা। ঈশানী এবার এগিয়ে এসে চোখ রাঙ্গিয়ে বলল, এখনো অভিনয় করছিস? এখন যদি আব্বু বা মামা এই নিউজ দেখে তখন কি হবে বুঝতে পারছিস? তোর পড়াশোনা তো গোল্লাই যাবেই, সাথে আমাকেও কি কি শুনতে হবে তার ঠিক নেই। হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার নীরবতাই যেন সব স্বীকারোক্তি। ঈশানী কিছুক্ষণ তাকিয়ে থেকে গলার স্বর একটু নিচু করে জিজ্ঞেস করল, হৃদি, সত্যি সত্যি বল, তোর আর আহাত রাজার মধ্যে ঠিক কি চলছে? হৃদি ঠোঁট কামড়ে ধরল। কোনো ভনিতা না করে চোখ নামিয়ে বলল, আমি ভার্সিটিতে প্রথম দিন ওনাকে দেখে ক্রাশ খাই, তারপর থেকে ওনাকে আমি পছন্দ করি। ঈশানী তাচ্ছিল্যর হাসি দিয়ে হাত নেড়ে বলল, হ্যাঁ, 3 বেলা ভাত খাস না ঠিক করে, আর এখন গেছিস ক্রাশ খাইতে, তাও আবার বদমাজাজি লাগামহীন ওই আহাত রাজার উপর। হৃদি এবার সাথে সাথে প্রতিবাদ করল। চোখে একরাশ জেদ নিয়ে বলল, তুমি ওনাকে যেমনটা ভাবো উনি আসলে তেমনটা না। মিডিয়াতে যা দেখায় তার অর্ধেকটাই মিথ্যা। উনি খারাপ না, তুমি সেটা বুঝবে না। ঈশানী হতবাক হয়ে তাকিয়ে রইল বোনের দিকে। তার চোখে অবিশ্বাস, হতাশা আর একটুখানি বিস্ময়। কপাল গুছিয়ে ধীরে ধীরে বলল, এতদিন শুনেছি মানুষ প্রেমে অন্ধ হয়ে যায়, কিন্তু তুই তো অন্ধের সাথে সাথে বধির হয়ে গেছিস। সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছিস হৃদি। এরপর যদি কিছু হয় আমাকে বলতে আসিস না, আমি এর মধ্যে নাই। হৃদি কোনো উত্তর দিল না, শুধু একবার চোখ পিটপিট করে তাকালো বোনের দিকে। ঈশানীকে এখন একটু শান্ত মনে হলো, তাই সে নিজের রুমে চলে গেল। ওপাশ থেকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। ঈশানী নিঃশব্দে দাঁড়িয়ে রইল সেই দরজার সামনে।
দুই আঙ্গুলে কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। মনে হচ্ছে সামনে এক অজানা ঝড় আছে, যার শুরুটা সে দেখছে আজ, কিন্তু শেষটা কোথায় তা সে নিজেও জানে না। রাতের আকাশটায় অন্ধকার একটু তীব্র হয়ে এসেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে মাঝে মাঝে ছায়া পড়েছে দূরের বিল্ডিংগুলোর জানালায়। শহরের কোলাহল কিছুটা কমে এসেছে, কিন্তু মীর হাউজে ঠিক তার উল্টো চিত্র। ড্রয়িং রুমে একরকম শোরগোল পড়েছে, যে যার মতো গল্প করছে, হাসছে, সব মিলিয়ে যেন এক উচ্ছ্বাসের উৎসব। শুধু আদনান তার চিরচেনা ভঙ্গিতে সিঁড়িদ্বারা সোজা করে বসে আছে। এই সময়ই মূল দরজা দিয়ে প্রবেশ করলো আহাদ রাজা আর আশফাক মীর। দরজা খোলার সাথে সাথেই ঘরের কোলাহল যেন একদম বেড়ে গেল। আহাদ চারপাশে চোখ বুলিয়ে ধাপ করে এসে বসলো আদনানের মুখোমুখি সোফায়। আশফাক মীরও খানিকটা অবাক হয়ে বসতে বসতে আদিলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। কিরে, কাহিনী কি? এত তোলপাড় কেন? আদিল চওড়া হাসি দিয়ে মিষ্টি তুলে নিয়ে বাবার মুখে পুড়ে দিয়ে বলল, আগে মিষ্টি মুখ করো, তারপর বলছি। কেন? কারণ তুমি শ্বশুর হতে যাচ্ছ। এক মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ। আশফাক মীর মিষ্টিটা মুখে নিয়ে হাঁ করে তাকিয়ে রইলেন হালিমা বেগমের দিকে। আর ঠিক তখনই আহিয়াও এসে ভাইয়ের পাশে বসল। হালিমা বেগম একটা মিষ্টি আহিয়ার মুখে আরেকটা আহাদের মুখে পুড়ে দিয়ে উচ্ছ্বাসিত স্বরে বললেন, আরে আদনানের বিয়ে ঠিক হয়েছে, সবাই মিষ্টি মুখ করো, এতদিন পর মীর হাউজে একটা খুশির খবর এলো। এই কথাটা শোনা মাত্রই আহাদ আর আহিয়া একসাথে চমকে তাকালো আদনানের দিকে। দুজনের মুখেই মিষ্টি আটকে গেল, না গিলতে পারছে না ফেলতে পারছে। তাদের মুখের দিকে তাকিয়ে আফরোজা শেখ কপাল কুঁচকে বললেন, কি সমস্যা তোমাদের দুজনের? এমন ভুতুম পেঁচার মতো হাঁ হয়ে আছো কেন? মায়ের কথায় দুই ভাই বোন একে অপরের দিকে তাকালো। নিজেদের অবস্থা বুঝতে পেরে দ্রুত মুখ থেকে মিষ্টি ফেলে দিল। আহাদ জিভ দিয়ে মুখ পরিষ্কার করে আদনানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ওর মধ্যে সচিবায়ুর কপালে মেয়েও জুটল। কোন আতপাগল রাজি হলো মেয়ে দিতে? আফরোজা শেখ তীক্ষ্ণ কণ্ঠে ধমকে উঠলেন, মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। ওর কপালে তো তাও জুটেছে, তোমার কপালে সেটাও জুটবে না। আহাদ তার মায়ের কথায় একটু জোরে হেসে ফেলল। অতঃপর একটু ঝুঁকে বসে আদনানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আহাদ রাজার কপালে জুড়তে হয় না। যেটা আহাদ রাজার, সেটা আহাদ রাজা ছিনিয়ে নিতে জানে। আদনানও এবার একটু ঝুঁকে আহাদের মুখোমুখি হয়ে বসল। চোখে ঠান্ডা তাচ্ছিল্য, ঠোঁটে মাপা হাসি টেনে দীর্ঘ গলায় বলল, চ্যালেঞ্জ করছিস তাহলে? তবে এবার রাজি যেতে তোর জন্য দুষ্কর হবে। চ্যালেঞ্জ না, সত্যি বলছি। আহাদ রাজি 29 বছরের জীবনে কোনো বাজিতে হারেনি, আর হারবেও না। কথাটা দৃঢ়তার সাথে বলল আহাদ। আদনান চোখ ছোট করে বাঁকা হাসি ছুড়ে দিয়ে বলল, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো না। তোর জন্য এখনই আফসোস হচ্ছে আমার। এবার তুই হারবি। এই বলে 2-4 বার সূচক শব্দ করল। আদনানের গাঢ় বাদামি চোখের মণি যেন লালচে হয়ে উঠল। চোয়াল শক্ত, কপালের শিরা ফুলে উঠেছে। হাতে মুষ্টিবদ্ধ করে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আদনানের দিকে। আদনানের শার্টের কলার ধরে একটা ঘুষি বসিয়ে দেয় মুখ বরাবর। তার ঠোঁট কেটে কিঞ্চিত রক্ত বেরিয়ে আসলো। আবার হাত তোলে আহাদ। তখনই আশফাক মীর আর আদিল ছুটে এসে আহাদকে টেনে পিছনে সরিয়ে নিয়ে আসে। মুহূর্তেই পুরো ঘরে নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন শ্বাস আটকে তাকিয়ে আছে দুই ভাইয়ের দিকে। ঋতু আর বাণী এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে। আহিয়া ভয়ে গুটিসুটি মেরে হালিমা বেগমের পেছনে এসে দাঁড়ায়। আফরোজা শেখ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাগত গলায় বললেন, নিজেদের সংযত করো। তোমরা এখন আর ছোট নও যে প্রতিটা কথা নিয়ে বাজি ধরবে আর লড়বে। তোমাদের দুই ভাইয়ের এই লড়াই দেখতে দেখতে আমি ক্লান্ত। আহাদের সাথে সাথে কর্কশ গলায় উত্তর দিল, তাহলে চোখে পট্টি বেঁধে রাখো। দেখতে কে পড়েছে তোমাকে? এই কথাটা শুনে আফরোজা শেখের মুখ লাল হয়ে গেল। চোখে আগুন জ্বলে উঠল। বুক ওঠানামা করছে রাগে। এই ছেলের কোনো কথা মাটিতে পড়বে না, সব কথার উত্তর দিতেই হবে। তিনি জানেন এই ছেলের সাথে তর্ক মানে দেয়ালে মাথা ঠোকার মতো। তাই কিছু না বলে কটমট চোখে এক ঝলক তাকালেন দুই ছেলের দিকে। এরপর গটগট করে নিজের রুমে চলে গেলেন। আহাদ আবার আদনানের দিকে তাকালো।
আদনান তখনও সেই একই ভঙ্গিতে বসে আছে। ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণ মুছল। এই দৃশ্য সহ্য হলো না আহাদের। সে আরও ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে গেল, কিন্তু আশফাক মীর এবার সামনে এসে তার পথ রোধ করে দাঁড়ালেন। স্টপ আহাদ, অনেক হয়েছে। আহাদ চাচার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে নিজের রাগ সংযত করার চেষ্টা করলেন। অতঃপর ধপ ধপ শব্দ তুলে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। তার চলে যাওয়াতে হলঘরের পরিস্থিতি একটু শান্ত হলো। আশফাক মীর হতাশ হয়ে হালিমা বেগমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আদনান দুবাহু ঘুরিয়ে নিজের শার্ট ঠিক করল। তারপর সামনে রাখা ঠান্ডা পানির গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে নিল। মুখে কোনো ভাব নেই, যেন কিছুই ঘটেনি। তখন ওই আহিয়া একটু কাছে এসে আদনানের দিকে এক ঝলক তাকিয়ে হালকা হেসে বলল, কংগ্রেচুলেশনস আদনান ভাই। কেন? তোর ভাইয়ের হাতে মার খেয়েছি তার জন্য? না, এই যে আপনার বিয়ে ঠিক হলো। আদনান হালকা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল। ও, ধন্যবাদ। আহিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সোজা নিজের রুমে চলে আসলো। তার চোখে হালকা কুয়াশা, বুকটা কেমন কেমন করছে। এমন অনুভূতি তো তার আগে কখনো হয়নি। সে তো সব সময় চেয়েছে আদনান যেন বিয়ে করে, তবে আজ সেই খবরে তার খুশি কেন হলো না? কেন এমন অস্থিরতা লাগছে তার? কেন বুকটা ধকধক করছে? এমনটা তো হওয়ার কথা না। আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি আনলো ঠোঁটে, কিন্তু ঠোঁট কাঁপছে। নিজের প্রতিচ্ছবিকে বলল, কি সব ভাবছিস আহিয়া? ছি। মাথা নেড়ে সব উল্টাপাল্টা চিন্তা ঝেড়ে ফেলে দিল। অতঃপর ঘুরে এসে বিছানায় বসল। জানালা খোলা থাকায় বাইরে থেকে মৃদু বাতাস ঘরে ঢুকছে, সাথে পর্দা নড়ছে ধীরে ধীরে। আহিয়ার চোখের পাতা ভারী হয়ে আসছে। কিছুতেই মনটা স্থির হচ্ছে না, বুকে যেন এক অজানা দোলাচল। কিন্তু আহিয়া এই অস্থিরতার কারণ বুঝল না। সোফার ওপর পা তুলে নিজের উড়ুতে চিবুক ঠেকিয়ে বসে আছে হৃদিতা। চোখে মুখে হালকা ক্লান্তির ছাপ। কপালের সামনে ছোট্ট ছোট্ট চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে, আর সে বিরক্ত মুখে ফু দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছে। ঘরে এক ধরনের স্থিরতা ছড়িয়ে আছে। ঠিক তখনই হৃদিতার সামনের সোফায় এসে বসল সুমন। দুই হাত ছড়িয়ে পেছনে ভর দিল। হৃদি চোখ তুলে এক ঝলক তাকালো তার দিকে, অতঃপর আবার দৃষ্টি নামিয়ে আনলো নিজের হাতে থাকা কুশনের দিকে। সুমন একটু চুপ থাকে, ঠোঁটে চেনা হাসি ফুটিয়ে বলল, তুমি এত সাহসী কবে হলে ছোট গিন্নি? স্পাইডারম্যান না স্পাইডার ওম্যানের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বাঁচালে। তার কণ্ঠে একরকম মজার ছল, কিন্তু হৃদি কিছু বলল না, শুধু আর চোখে একবার তাকালো সুমনের দিকে। সুমন আবার প্রশ্ন করল, একটা কথা বলো তো, তুমি ওখানে কি করছিলে? হৃদি নিচু গলায় উত্তর দিল, আমরা বসুন্ধরা যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে এসব ঘটলো। কথাটা শান্তভাবে বললেও আজকের ঘটনাটা তার চোখে একটুখানি ঝলক দিয়ে উঠল। সুমনও আর সেগুলো নিয়ে প্রশ্ন করল না। পাশ থেকে একটা ছোট্ট শপিং ব্যাগ নিয়ে এগিয়ে দিল তার দিকে। হৃদি একটু কপাল কুঁচকে তাকালো। কি এটা? খুলে দেখো। হৃদি ব্যাগটা হাতে নিল, ভেতরে হাত দিয়ে বের করে আনতেই দেখল ব্র্যান্ড নিউ ফোন। তার চোখ বিস্ময়, মুখে হাসি ফুটে উঠল। এটা আমার ফোন, থ্যাংক ইউ ভাইয়া। সুমন এক গাল হেসে গলায় মজা এনে বলল, শুধু ধন্যবাদ দিলে হবে না, এখন আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। মুহূর্তেই হৃদির মুখের হাসি মিলিয়ে গেল। ভ্রু কুঁচকে ঠোঁট ফুলিয়ে বলল, এত রাতে কে চা খায়? আমি খাই, যাও নিয়ে আসো। আপনি আর আপনার বউ মিলে আমাকে বড্ড খাটান সুমন ভাই, এটা ঠিক না। এই বলে হৃদি গাল ফুলিয়ে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে সুমন হালকা হেসে ফেলল। এরপর ফোনটা হাতে নিয়ে বসে পড়ল। সেটিংস ঠিক করতে হবে, সাথে নতুন সিমও সেট করতে হবে। এমন সময় ঈশানী এসে বসলো তার পাশে। কাঁধে হালকা করে হাত রেখে ফিসফিস স্বর বলল, শুনছেন, কাল আব্বু আম্মু সহ সবাই আসছে, মামাও নাকি আসবে। সুমন ফোন থেকে চোখ না তুলে বলল, হঠাৎ সবাই, কারণ কি? ঈশানীর চোখে ভয়, গলায় কাঁপুনি। আমার মনে হয় আব্বু নিউজটা দেখে ফেলেছে, তা না হলে এমন হুট করে আসবে কেন?
আমার খুব ভয় করছে। সুমন এবার ফোনটা টেবিলে রেখে ঈশানীর দিকে তাকালো। মুখে ঠান্ডা ভাব, কিন্তু চোখে একটুখানি চিন্তার ছায়া। ভয়ের কি আছে? আজব কথা বলো না তো। বাবাকেই আমি বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। সুমন একটু সোজা হয়ে বসলো, ঘাড় কাত করে রান্নাঘরের দিকে তাকালো। দেখলো হৃদি মগে চা ঢালছে। সুমন চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। ঈশানী তার মুখের দিকে তাকিয়ে আছে। আসন্ন ঝড়ের আগমনী বার্তা ওরা কেউই পুরোপুরি বুঝতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরটা আজ কেমন যেন অস্বাভাবিক। হাওয়ার ভেতরে একরকম কাঁপন লেগে আছে। প্রতিটা করিডোরে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিরা ঠিক তখনই ক্লাস থেকে শেষ করে বেরিয়েছে। প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু কাছে এগোতেই পরিষ্কার বুঝতে পারল যে রাজনীতির কোনো বড় সংগঠনের সভা চলছে। মাঠ প্রাঙ্গণের দিকে যেতেই দেখা গেল ভিড়ের মাঝখানে উঁচু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আহাদ রাজা। পাশে দাঁড়িয়ে আছে শাহিন, নাদিম, শাওন আর রাজনীতির প্রভাবশালী কিছু চেনা মুখ। আহাদের সাদা পাঞ্জাবি ঘামে ভিজে গেছে, কাপড় শরীরের সঙ্গে লেপ্টে আছে, চোখে কালো সানগ্লাস, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাঝে মাঝে বৃদ্ধা আঙ্গুল দিয়ে তা মুছে নিয়ে আগুন মেশানো কণ্ঠে বক্তৃতা দিচ্ছে। তার গলা যেন প্রতিধ্বনিত হয়ে বাসছে চারদিকে। হৃদি থেমে যায়, তার পা যেন মাটিতে গেঁথে গেল। সেই বিশাল ভিড়ের ফাঁক ফোকর দিয়ে হৃদির চোখ আটকে রইল আহাদ রাজার ওপর। মুখের ওপর আলো ছায়ার খেলা, চোখের চশমায় রোদ ঝলমল করছে। সব কিছু মিলিয়ে তাকে আজ একেবারে অন্যরকম লাগছে। তার পাশে থাকা আহিয়া সেটা লক্ষ্য করে হালকা কোণের ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, চল সামনে যাই, তাহলে ভাইয়াকে আরো ভালো করে দেখতে পাবি। হৃদি চোখ সরিয়ে নিল, ঠোঁট শক্ত করে বলল, মাথা খারাপ? রাজনীতির এই রং তামাশা দেখার কোনো শখ নেই আমার। তোদের ইচ্ছে হলে তোরা যা। আনিকা হেসে একটু কটাক্ষ করে বলল, রাজনীতি দেখার শখ নেই, অথচ রাজনীতির রাজা তোমার শখের পুরুষ। হৃদি গম্ভীর স্বরে উত্তর দিল, শখের পুরুষটা ছাই, উনি শুধু আহিয়ার ভাই, আর কিছুই না। আহিয়া আর আনিকা দুজনেই এখন একসাথে অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো তার দিকে। হৃদি নজর সরিয়ে নিল, ব্যাগের ফিতা আঙ্গুলে জড়াতে জড়াতে নিজেকেই মনে মনে বলল, আমি এমন নির্লজ্জ কবে থেকে হলাম? কালই তো রেগে চলে এলাম, আর আজ আবার তাকিয়ে আছি ওনার দিকে। হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসে, বেহায়া বোন আমার। আনিকা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বললি? হৃদি দ্রুত মাথা নেড়ে বলল, কিছু না। ঠিক তখনই মঞ্চ থেকে আহাদ নেমে আসে। তার ডান পাশে শাহিন আর বাম পাশে শাওন আর নাদিম। সাদা পাঞ্জাবি, হাতা গুটানো, চোখে কালো চশমা, যেন এক অদ্ভুত রহস্যের আবরণে ঢাকা চোখ। হৃদি আবারও তাকালো, নিঃশ্বাস রোধ করে। আহাদ সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছে। হৃদির বুক ধুকপুক করতে লাগলো। মনে হলো আহাদ এখনই হয়তো কিছু বলবে, কিন্তু না। আহাদ পাশ কাটিয়ে সোজা চলে গেল, যেন ওকে চেনেই না বা তাকে খেয়ালই করেনি। হৃদির চোখের দৃষ্টি মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, ঠোঁট চেপে ধরল জোরে। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে। এদিকে আনিকা একটু এগিয়ে গিয়ে পিছন থেকে শাহিনকে ডাকল। শাহিন একটু ঘুরে তাকালো, তর্জনী আঙ্গুল নিজের দিকে ইশারা করে বলল, আমাকে ডাকলেন? আনিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। শাহিন একটু দ্বিধায় নাদিম আর শাওনের দিকে তাকালো। তারা চোখের ইশারায় যাওয়ার জন্য ইঙ্গিত দিল। শাহিন হালকা হাসি দিয়ে কয়েক কদম এগিয়ে এলো আনিকার দিকে। বলুন, কি বলবেন? একটু ব্যস্ত আছি আজকাল। আনিকা হাত কসলাতে কসলাতে বলল, আসলে কালকে তাড়াহুড়োয় আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি। ধন্যবাদ? কেন? আপনি কালকে আমাকে বাঁচিয়েছেন, তাই। শাহিন ঠোঁট কামড়ে হালকা হাসল। তাকে হাসতে দেখে আনিকা বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। শাহিন সেটা লক্ষ্য করে দ্রুত হাসি থামিয়ে দিয়ে বলল, ও সরি, আসলে আপনার জায়গায় যদি আহিয়া কিংবা নীলা বা মিস হৃদিতা থাকতো, তাহলে তাদেরও আমি একইভাবে বাঁচানোর চেষ্টা করতাম। এটা ভাইয়ের হুকুম ছিল আর আমার কর্তব্য।
তাই এত বেশি ইমোশনাল হওয়ার কিচ্ছু নেই। আনিকা মুহূর্তেই রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, চামচা কোথাকার। জি, কি বললেন? কিছু না। তারপর মুখে হাসি টেনে আনিকা বলল, যাই হোক, তবুও আপনি সাহায্য করেছেন আমাকে, তার জন্য আপনাকে ধন্যবাদ। শাহিন চিবুকে 2 আঙ্গুল বলিয়ে কিছু একটা ভেবে নিয়ে দুষ্টমি ভরা চোখে তাকালো। শুধু ধন্যবাদে পেট ভরে না, বুঝলেন? মানে শুধু ধন্যবাদ বললেই হবে না, কিছু রান্না টান্না করে তো খাওয়ান। বলেই ঠোঁট কামড়ে হেসে ফেলল। আনিকা কটমট করে তাকিয়ে মুখ শক্ত করে বলল, ঠিক আছে, আপনি যা খেতে চান সেটা রান্না করে নিয়ে আসবো, কিন্তু তারপর আপনি আমাকে আর কোনো উপকার করতে আসবেন না, কারণ আমি কারোর ঋণ রাখতে চাই না। শাহিন এক ঝলক তাকায় তার দিকে, চোখে এক রকম খেলা আনলো, চোখ টিপে দিয়ে বলল, আগে দেখি আপনি কথা রাখেন কিনা। আপনার রান্না খেয়ে সন্তুষ্ট হলে বাকিটা পরে দেখা যাবে। বলেই হালকা হাসি ছুঁড়ে সেখান থেকে চলে গেল। আনিকা তার পেছনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখা যাবে শাহিন সাহেব, দেখা যাবে। আমার রান্না খেয়ে আপনি 3 মাস কোমায় থাকবেন, তখন বুঝবেন সন্তুষ্ট কাকে বলে। তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল, কিন্তু সেই চোখে অদ্ভুত জেদটা এখনো টিকে আছে। নাদিম আর শাওন গাড়ির পাশে দাঁড়িয়েছিল। শাহিনকে কাছে আসতে দেখে দুজনে দ্রুত এগিয়ে যায় তার দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে দুজনে একসাথে হো হো করে হেসে ওঠে। শাহিন তাদের হাসার কারণ বুঝতে পারল না। বিরক্ত হয়ে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, হাসছিস কেন তোরা? আমাকে জোকার মনে হয়? নাদিম কোনো রকম হাসি থামিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, ভাইয়ের ডায়লগ দিচ্ছিস কেন? শাওন তৎক্ষণাৎ এক ধাপ এগিয়ে এলো, 2 হাত নাড়িয়ে আহাদের কণ্ঠ নকল করে বলতে শুরু করলো, শাহিনের জায়গায় যদি এখন ভাই থাকতো তাহলে বলতো, এই নাদিমের বাচ্চা, ফান করছিস আমার সাথে? আমি ফান করতেছি নাকি? তাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাইয়া দেব। এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, কুইক। এই বলে 3 জন একসাথে হো হো করে হেসে উঠল। এমন সময় বাতাস কেটে পেছন থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ, শাওনের বাচ্চা। শব্দটা যেন আগুনের স্ফুলিঙ্গর মতো এসে গায়ে পড়ল 3 জনের। শাওনের হাত মাঝপথে ঝুলে রইল, চোখ বড় বড় হয়ে গেল তার। ধীরে ধীরে তারা 3 জনই ঘুরে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে আছে আহাদ রাজা, চোয়াল শক্ত করে কিরমির করে তাকিয়ে আছে তার দিকে। তার চেহারায় এমন এক তীব্রতা যেন এই মুহূর্তেই সব কিছু স্তব্ধ হয়ে গেল। 3 জনই তাড়াতাড়ি সোজা হয়ে মাথা নত করে দাঁড়ালো আহাদের সামনে। আহাদ এক কদম এগিয়ে এসে গর্জে উঠল, আমাকে জোকার মনে হয় তোদের? 3 জন একসাথে মাথা নাড়ল। না ভাই। আহাদের কণ্ঠে বজ্রধ্বনি। আমাকে নিয়ে ফান করতেছিস? 3 জন আবারও একসাথে না সূচক মাথা নাড়ল। আহাদ আবারও গর্জে উঠল, আমি ফান করতেছি? 3 জন এবার একে অপরের দিকে তাকালো। হ্যাঁ না কিছুই বলল না। আহাদের চোখ রক্তবর্ণ হয়ে উঠল, দাঁত চেপে কটমট করে বলল, থাপড়ায় তোদের চেহারার নকশা পাল্টে দিব আমি। এখন আমার চোখের সামনে থেকে চলে যা, কুইক। তবু তারা এক পাও নড়ল না। শাওনের ঠোঁটে হালকা একরকম দুষ্টু হাসি খেলে গেল, যা সে ঠোঁটের ভেতরে গিলে ফেলার চেষ্টা করলো। যেতে বলছি তো তোদের আমি। আহাদ আবার গর্জে উঠল, কিন্তু তার সামনে দাঁড়ানো এই 3 জন যেন প্রস্তুর মূর্তি। আসলে তারা আহাদকে খুব ভালো করেই চেনে। এখন যদি তারা সত্যি সত্যি চলে যায়, তখন আহাদ আবার বলবে, আমি বলেছি বলি তোরা চলে যাবে। তাই তারা স্থির দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। আহাদের রাগ এবার চরম পর্যায়ে পৌঁছে গেল। তাদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে নিজেই গাড়িতে গিয়ে ধপ করে বসে পড়ল। গাড়ির কাছ উঠাতে না উঠাতেই 3 জনের মুখে একসাথে হাসির ফোয়ারা ছুটে গেল। গাড়ির ভেতর বসে আহাদও সেটা শুনতে পেল। জানালার বাইরে তাকিয়ে তার ঠোঁটের কোণেও হালকা একটা হাসি ফুটে উঠল। বাইরে তারা 3 জন বিশ্বস্ত সঙ্গী। এই তোত্রী একমাত্র যারা আহাদ রাজার রাগকে ভয় পায়, আবার ভালোবাসে সবচেয়ে বেশি। এমন সময় আহাদের চোখে আটকে গেল দূরে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, এভাবে তাকাস না, জানো আমি পড়ে যাই।